খুলনার দৌলতপুরে মসজিদে ঢুকে সন্ত্রাসীদের গুলি, গুরুতর আহত 2, হাসপাতালে ভর্তি। রামিসা ধর্ষণ ও হত্যায় রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি গ্রহণ, হাইকোর্টের বিশেষ বেঞ্চে নারী ও শিশু নির্যাতনের মামলার কার্যক্রম শুরু। চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্তে 20 জনকে পুশিং চেষ্টা প্রতিরোধ বিজিবির, ধরে নেয়া বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ। শিক্ষা খাতের অগ্রগতি সন্তোষজনক নয়, মন্তব্য শিক্ষামন্ত্রীর। বাল্যবিবাহ রোধে কঠোর হবে সরকার। আমন্ত্রণ চ্যানেল 24 দুপুরে 1টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। খুলনার দৌলতপুরে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি করেছে সন্ত্রাসীরা। এ সময় 2 জন গুলিবিদ্ধ হন। পুলিশ জানায়, ভোরে পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্রের জামে মসজিদে ফজরের নামাজ চলছিল। এ সময় সেখানে অস্ত্র নিয়ে প্রবেশ করে কয়েকজন। লোকমান হাকিম নামে একজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা। এ সময় লোকমান সহ 2 জন গুলিবিদ্ধ হন। পরে তাদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসক জানিয়েছে লোকমানের মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপরজনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এমন হামলা সে বিষয়ে সুস্পষ্ট তথ্য দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বেলাল হোসেন সজল। আমরা চলে যাচ্ছি তার কাছে। সজল, এই ঘটনার বিস্তারিত জানাবেন, আহতদের অবস্থা এখন কেমন জানাবেন? জয়ী, মূলত খুলনায় বরাবরই আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার অবনতি ঘটছে। প্রতিনিয়ত যে গোলাগুলি ঘটনা সেটি ঘটছে। আজকে সকালে যে ঘটনাটি ঘটেছে এটি খুলনার যে বিএল কলেজ রোড রয়েছে, সেই সড়ক বিএল কলেজ রোড, তার পাশে যে এই ওজোপাটিকর যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, বিদ্যুৎ এইখান তার পাশে যে বিদ্যুৎ জামে মসজিদ, এই মসজিদেই কিন্তু আজকে সকালে নামাজ শেষে কোরআন তেলাওয়াত করছিলেন লোকমান হাকিম এবং আরও একজন ব্যক্তি আলম শেখ। ঠিক যেই ঘটনাটি ঘটেছে, পুলিশ যেটি বলছে এখনও ক্লিয়ার যে সিসি ক্যামেরা সেটি কিন্তু পায়নি। তবে দূরের একটি ক্যামেরা থেকে তারা ধারণা করছে একটি মোটরসাইকেলে 2 জন ব্যক্তি দেখা যাচ্ছে, একজন হেলমেট পরিহিত এবং আর একজন মাথায় একটি যে কাপড় সেটি বাঁধা অবস্থায় এসেছিলেন, পাঞ্জাবি পরা অবস্থায়। তাদের মধ্যে থেকে একজন এখানে এসে ভিতরটি ঠিক আপনারা দেখছেন যে বালতি রাখা রয়েছে, একটু আগেই দেখেছে এখান যে সেটি রক্ত সেটি কিন্তু পরিষ্কার করছিলেন। তো এই জায়গাটিতে বসেই কোরআন তেলাওয়াত করছিলেন। এই গেট থেকে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করা হয় এবং যেটি ধারণা করা হচ্ছে লোকমান হাকিমকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়। তার গায়ে 4টি গুলি লাগে এবং তার পাশেই আলম শেখ বসেছিলেন, তারা কোরআন তেলাওয়াত করছিলেন। আলম শেখের গায়ে আরেকটি গুলি লাগে। আলম শেখ তাৎক্ষণিকভাবে বের হয়ে তিনি ফোন করে স্থানীয়দের খবর দেন এবং তাদেরকে কিন্তু উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে কিন্তু ঢাকায় পাঠানো হচ্ছে। এবং কী কারণে এই গুলির ঘটনা এখন পর্যন্ত কিন্তু পুলিশ বলতে পারেনি। পুলিশ আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে কিন্তু তদন্ত করছেন এবং লোকমান হাকিম তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, পাশাপাশি তিনি ট্যাংলোরি যে ব্যবসা, সেই ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। এবং পুলিশ যেটি বলছেন, যেহেতু পরিবারের স্বজনরা এখন কান্নাকাটির অবস্থা রয়েছেন, বেদনাদায়ক পরিস্থিতি, এই মুহূর্তে কিন্তু স্বজনদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে পারছেন না। তবে তার ধারণা করছে এই ঘটনার সাথে আরো 3-4 জন জড়িত থাকতে পারেন। সকাল থেকে তিনি। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনার দৌলতপুরে মসজিদে ঢুকে সন্ত্রাসীদের গুলি, সে বিষয় নিয়ে সবশেষ খবর জানছিলাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। এদিকে হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হয়েছে নারী ও শিশু নির্যাতনের চাঞ্চল্যকর মামলার কার্যক্রম। অ্যাটর্নি জেনারেল জানান, মাগুরার শিশু আসিয়া হত্যায় দ্রুত বিচার নিষ্পত্তির আবেদন করেছেন তিনি। সম্প্রতি বেড়েছে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা। রামিসা হত্যাকাণ্ড যেন এরই প্রমাণ। গেল 7 জন এ মামলায় স্ত্রীসহ সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। বৃহস্পতিবারই এ নিয়ে জেল আপিল করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 আসামি। রোববার এই 2 জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। যে আপিলে নিজেকে দোষী উল্লেখ করে ক্ষমা চান 2 আসামি। কারা তত্ত্বাবধায়কের মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তারা
আপিল দায়ের করেছেন, যেটাকে আমরা জেল আপিল বলি। আদালত বলেছেন জেল আপিল মঞ্জুরি আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে। পেপারবুক। এদিকে চাঞ্চল্যকর শিশু নির্যাতনের মামলা নিষ্পত্তিতে প্রথমবারের মতো হাইকোর্টে হওয়া বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হয়েছে, যেখানে মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যায় হাইকোর্টে দ্রুত বিচার নিষ্পত্তির আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলোর শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। আমি আদালতকে বলেছি যে এই মামলাটি এবং এই ঘটনাটি বাংলাদেশের মানুষকে এত বেশি নাড়া দিয়েছিল, মানুষ প্রত্যাশা করে দ্রুততার সঙ্গে এই মামলাগুলোর আপিল নিষ্পত্তি হোক। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা, দুর্বল প্রমাণ, সাক্ষীর অনুপস্থিতি ও কাঠামোগত সীমাবদ্ধতার কারণে নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার মাত্র 3%। এর বিপরীতে প্রায় 70% মামলায় আসামিরা খালাস পেয়ে যান। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে 11 জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা বিজিবির বাধায় প্রতিহত হয়েছে। পরে তাদের ফিরিয়ে নিয়ে ভারত সীমান্তের কাছাকাছি রেখেছে বিএসএফ। জানা যায় ভোর রাতে 76-77 পিলার দিয়ে 11 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি তাদের প্রতিহত করে। পরে তাদেরকে ভারত সীমান্তের কাছাকাছি নিয়ে যায় বিএসএফ। এদের মধ্যে 8 জন পুরুষ ও 3 জন নারী। একই সীমান্তের 76 নম্বর পিলারের কাছ থেকে ধরে নেওয়া বাংলাদেশি যুবককে এখনও ফেরত দেয়নি বিএসএফ। অন্যদিকে কুড়িগ্রাম সীমান্তের 2টি পয়েন্ট দিয়ে 9 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। দর্শক, সীমান্ত পরিস্থিতির আরও খবরাখবর জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। চলে যাচ্ছি আমরা তার কাছে। তৌহিদ, সীমান্ত পরিস্থিতির সবশেষ কি খবর আছে আপনার কাছে? জয়ী, আসলে যদি শুধু যশোর সীমান্তের কথা বলি তাহলে যশোর সীমান্তে এই মুহূর্তে কোনো উত্তেজনা নেই এই কারণেই যে গত 1 জুন এই যশোরের এই সাদিপুর সীমান্ত দিয়েই বিএসএফ একদল বাংলা ভাষাভাষীকে এই দেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। সেটা 3 দিন ধরে সেই সমস্ত মানুষ সীমান্তের শূন্যরেখায় মানবতার জীবনযাপন করার পরে বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং বিজিবি তাদের সেই চেষ্টাকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। এরপর থেকে আস্তে আস্তে পরিস্থিতি এখানে উন্নতি হলেও এখানকার গ্রামবাসীর মধ্যে কিন্তু উত্তেজনার ভীতি কিছুটা রয়েছেই। আমি গ্রামবাসীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই মুহূর্তে পরিস্থিতি শান্ত হলেও দেশের যেহেতু বিভিন্ন সীমান্তে উত্তেজনা রয়েছে, আবার কখন এখানে সেই উত্তেজনাকর পরিস্থিতি ফিরে আসে সেটা নিয়ে এখানকার মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। এর পাশাপাশি বিজিবি যদিও বলছে যে তারা যে অতিরিক্ত শক্তি সরিয়ে নিয়েছে বলে এই না যে তাদের সীমান্তের দিকে নজর নাই, তারা বলছে সীমান্তে যথাযথ নজরদারি তাদের রয়েছে এবং স্বাভাবিক টহলের মধ্যেও নজরদারি তারা বাড়িয়েছে। এবং এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোরে অবস্থিত, এর আন্ডারেই অধীনে যশোর দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 140 কিলোমিটার সীমান্ত আছে, যেখানে তার কাটার বেড়ার আওতায় নেই। সেই সীমান্তগুলোকে বিশেষভাবে নজরদারি করছে বিজিবি এবং গ্রামবাসীকেও তারা সতর্ক থাকতে বলেছে যে কোনো ধরনের খবর পেলে আতঙ্কিত না হয়ে বিজিবির সাথে যোগাযোগ করার জন্য বিজিবির গোয়েন্দা বিভাগ সহ তাদের নিয়মিত টহল সব এলাকাতেই মানুষের সাথেও যোগাযোগ রাখছে। অর্থাৎ এখানে উত্তেজনা না থাকলেও ভীতি কিছুটা রয়েই গেছে। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্ত পরিস্থিতির সবশেষ খবরাখবর জানছিলাম যশোর থেকে। দ্রুত সীমান্ত হত্যা ও পুশিন বন্ধের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দলের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে এই দাবি জানান তিনি। এ সময় অতীতে নতজানু পররাষ্ট্রনীতির কারণে যেসব দেশবিরোধী যুক্তি হয়েছে তা বাতিলেরও দাবি জানানো হয়। এছাড়া বাজেটে শ্রমজীবী মানুষের জন্য কোনো বরাদ্দ না থাকায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, বাজেটে সবাইকে খুশি করার চেষ্টা থাকলেও শ্রমিকদের জন্য কিছুই রাখা হয়নি। শিক্ষা খাতের অগ্রগতি সন্তোষজনক নয়। সমস্যা চিহ্নিত করে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ কাজে লাগাবে সরকার। বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ নিয়ে ইউনিসেফ এক কর্মশালায় একথা বলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। জানান, দেশের কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তা বরদাস্ত করবে না সরকার। পাশাপাশি প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, মিড ডে মিল চালু সহ সরকারের নানা উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী।
একই অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রাথমিক শিক্ষা উন্নয়নে নেওয়া পদক্ষেপ 180 দিনের মধ্যে শুরু হবে। Regarding the budget, we used to get the previous government, the last interim government, and the previous Army League government. They allocate maximum 1.69% of our GDP in the budget, including ICT and Rupur. বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না বলছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। তবে মরক্কো ম্যাচে শিষ্যদের পারফরমেন্সে সন্তুষ্ট নন ইতালিয়ান মাস্টারমাইন্ড। এদিকে মিডফিল্ডার দানিলো মনে করছেন, ভাগ্য সহায় থাকায় ম্যাচ হারেনি ব্রাজিল। ড্র দিয়ে শুরু হেক্সা মিশন, তাতে হতাশ ফুটবলার থেকে সমর্থক, কোচ সবাই। চেনা ছন্দে ছিলেন না শিষ্যরা। প্রথমার্ধে সমতায় ফিরল সন্তুষ্ট নন কোচ কার্লো আনচেলোত্তি। তবে দলকে আগলে রাখলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। এক ম্যাচ দিয়ে বিচার করতে চান না শিষ্যদের। প্রথমার্ধে দল ভালো খেলেনি, ফুটবলাররা স্নায়ু চাপে ছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। এক ম্যাচ দিয়ে দলকে বিচার করতে চাই না। আশা করছি পরবর্তী ম্যাচে দল উন্নতি করবে। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না। মরক্কো ম্যাচে ব্রাজিলকে বাঁচিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তার গোলে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের ম্যাচগুলোতেও পার্থক্য করে দিবেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড, বিশ্বাস কোচ আনচেলোত্তির। প্রতিপক্ষের জন্য বিপজ্জনক ছিল ভিনি, সে ভালো খেলেছে। তার যে সামর্থ্য, আমার বিশ্বাস এবারে আসরে সে দারুণ সময় পার করবে। এদিকে মিডফিল্ডার দানিলো আর কাসেমিরো মনে করছেন, ভাগ্য সহায় থাকায় প্রথমার্ধে বেশি গোল কনসিড করতে হয়নি ব্রাজিলকে। আমাদের ভুলে আমরা বারবার বিপদে পড়েছিলাম। ভাগ্যিস প্রথমার্ধে আরো বেশি গোল কনসিড করে পিছিয়ে পড়িনি। মরক্কো কঠিন প্রতিপক্ষ, আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। আমাদের শুরুটা প্রত্যাশিত হয়নি। সেলেসাউদের পরবর্তী ম্যাচ 20 জুন হাইতির বিপক্ষে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। জিয়াউর রহমানের কর্ম তাকে কেবল রাষ্ট্রনায়কে নয়, মহানায়কের আসনে প্রতিষ্ঠা করেছেন। জাতীয় প্রেস ক্লাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি গণমাধ্যমকে সত্যিকার সাংবাদিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান। মিডিয়া তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন ওদের মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম কীভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে। নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান, আমরা আপনাদের সঙ্গে আছি। রাষ্ট্র যদি ওই রাষ্ট্রনায়কের নেতৃত্বে গণমাধ্যমের প্রধান পৃষ্ঠপোষকে রূপান্তরিত না হয়, তাহলে অন্য যত গুণী থাকুক না কেন তার পক্ষে রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব হতে পারে না। হাম উপসর্গে ময়মনসিংহ ও সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। গেল 4 জুন থেকে হাম উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিল শিশুটি। এই নিয়ে ময়মনসিংহ মেডিকেলে এখন পর্যন্ত 51 শিশু মারা গেছে। অন্যদিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও 1 শিশু। এই নিয়ে সিলেট বিভাগে হামে মৃতের সংখ্যা দাঁড়ালো 69 জনে। দর্শক, হাম পরিস্থিতির আরও খবরাখবর জানাতে জয়পুরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। চলে যাচ্ছে তার কাছে। হারুন, জয়পুরহাটে হাম পরিস্থিতি এখন কেমন? জয়ী, জয়পুরহাটে প্রতিদিন জয়পুরহাট যে জেনারেল হাসপাতাল 250 শয্যা, এই হাসপাতালে কিন্তু জ্বর, সর্দি, কাশি এবং রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আমি যদি জানিয়ে রাখি যে আজকে এই জেনারেল হাসপাতালে 17 জন রোগী ভর্তি আছে এখানে। এর মধ্যে কিন্তু নতুন 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 3 জন রোগী। তো আগে যে এখানে যে প্রতিদিন যে হাম আক্রান্ত হয় যে রোগীরা এখানে যে সন্দেহে তারা ভর্তি হয়েছেন, ভর্তির মধ্যে কিন্তু এখন পর্যন্ত 2 জন যে হাম শনাক্ত এখানে হয়েছে। এছাড়া কিন্তু জয়পুরহাট যে জেনারেল হাসপাতালের 3য় তলায় এখানে হাম রোগীদের জন্য একটি আইসোলেশন ওয়ার্ড এখানে খোলা হয়েছে। সেখানে আজকে ভর্তি আছেন মোট 17 জন রোগী। তো সব মিলিয়ে যদি আমরা এখানে বলি যে হাম যে আক্রান্ত
মানে রুগীর সংখ্যা মানে অনেকটা বৃদ্ধি পেলেও কিন্তু এখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ছে না এই হামের যে এটা সন্দেহে অনেকে আসছেন হাসপাতালে এসে তারা চিকিৎসা নিচ্ছেন, অনেকে বাড়ি ফিরে চলে যাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু 140 জন রুগী এখানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন 126 জন। তো আমরা এই ব্যাপারে জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মাহমুদুলের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে হামের বা সর্দি জ্বর কাশি হলে তারা যেন নিকটস্থ যে হাসপাতাল আছে বা স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে তারা চিকিৎসা নেয় এবং সঠিক যেন তারা চিকিৎসা পেয়ে থাকেন এই ব্যবস্থায় তারা সচেতন করে যাচ্ছেন। তো এই ছিল জয়পুরহাটের হাম পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। জয়ী। হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবরাখবর জানছিলাম জয়পুরহাট থেকে। গত 17 বছরে কবি কাজী নজরুল ইসলামের কোনো অবদান তুলে ধরা হয়নি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। নজরুল বর্ষ পালন উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, জাতীয় কবিকে গণমানুষের কাছে নিয়ে যেতে চায় বর্তমান সরকার। আমরা সাংস্কৃতিক আন্দোলনের মাঝে নিয়ে আমরা একটা নবজাগরণ সৃষ্টি করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্ন আমরা নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা নজরুলকে এভাবে আমরা ব্যাপকভাবে গণমানুষের কাছে আমরা নিয়ে যেতে চাই। শুধুমাত্র ওই ঘরে বিল্ডিংয়ে সীমাবদ্ধ না রেখে এটাকে আমরা করতে চাই। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে একটি প্রাথমিক চুক্তি সই হতে পারে আজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা জানিয়েছেন, তবে ইরান সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তি সইয়ের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। একই কথা বলেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। তিনি বলেন, দুপক্ষ একটি শান্তি চুক্তির কাঠামোর বিষয়ে সম্মত হয়েছে। আজ ইলেকট্রনিক পদ্ধতিতে সইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, রোববার হচ্ছে না চুক্তি সই, কিন্তু তা দ্রুতই হবে বলে জানান তিনি। আহ্বান জানান স্বাক্ষরের সময় নিয়ে সতর্কতার সাথে মন্তব্য করার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র হচ্ছে বিদ্রোহের আগুন। 20তম সদস্য হিসেবে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দিয়েছেন দলের দাপুটে নেতা ও লোকসভার সাবেক সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সংসদীয় দলনেতার পদ থেকে সরিয়ে প্রথমে কাকলি ঘোষ, পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার এই বিদ্রোহের সূত্রপাত। এতে লোকসভায় তৃণমূলের বর্তমান আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 8টিতে। অন্যদিকে রাজ্যের বিধানসভাতেও মমতার দলের বিদ্রোহী বিধায়কের সংখ্যা 58 থেকে বেড়ে 64 জনে গিয়ে ঠেকেছে। কেন্দ্রীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা থেকেও তৃণমূলের 4 জন সাংসদ পদত্যাগ করেছেন। নির্বাচনে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেকের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়তে শুরু করেন নেতাকর্মীরা। দর্শক, এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সব শেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।